দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলি ভূখণ্ড। হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত অন্তত ৫। বন্দর আব্বাস ও বিভিন্ন জ্বালানি কেন্দ্রে তেল আবিবের মিসাইল হামলা। ইসরায়েলের ভয়াবহ তাণ্ডবে ও অপরিবর্তিত ইরানের পরমাণু সক্ষমতা, হিজবুল্লাহ হামাসের দুর্বলতার সুযোগে তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেয়াই লক্ষ্য, বলছেন বিশ্লেষকরা। It is not just paramagnetic bomb. It is Iran's entire defense that Israel is after. ইরান ইসরায়েল যুদ্ধের বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশেও, বলছেন বিশ্লেষকরা। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়েই দেখা দেবে আর্থিক অস্থিরতা। বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি, তেলের দামের বৃদ্ধি, কমোডিটি প্রাইসের বৃদ্ধি, এই যে শিপিংয়ের কস্ট ইত্যাদি মিলে বাংলাদেশের আমদানি রপ্তানির উপরে এটার একটা বড় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। বগুড়ায় নাবালিকা মেয়েকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাবাকে হত্যার অভিযোগ। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আটক, সংগঠন থেকে বহিষ্কার। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি চট্টগ্রাম মেডিকেল কলেজ। রোগী ও মরদেহ পরিবহনে গুনতে হয় ২-৩ গুণ ভাড়া। সিন্ডিকেটটা কিসের? আমার কোশ্চেনটা হচ্ছে এটা, মানে আমি কেন ওদের থেকে গাড়ি নিতে হবে, কেন আমি বাইরে গাড়ি এখানে আনতে পারবো না? আমাদের নেওয়া নিষেধ, আর কি আমরা আনতে পারি কিন্তু নিতে পারবো না। আমরা এখান থেকে বাইরে যে রুগী আনতে পারবো না, বাইরের মানুষও এখান থেকে রুগী আনতে পারবে না। পটুয়াখালীতে নতুন মাদক 999 ইয়াবা, ফোন করলেই পৌঁছে দেয় কারবারিরা। নিষ্ক্রিয় প্রশাসন। হোম ডেলিভারি হচ্ছে, এটা আমার বর্তমানে উঠতিবয়সী ছেলেপেলে এসব বেশি গ্রহণ করতেছে। তারা বিক্রেতা, এদের কখনো পতন হয় না। কিশোর কিশোরী বয়সী যারা আছেন তারা আসক্ত হয়ে পারিবারিক কলহ তৈরি হচ্ছে। ভরা মজলিসে ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে কর্মকর্তা। আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সভাপতি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলি ভূখণ্ড। রাতভর হামলা চালানো হয় রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফায়। ইরানি মিসাইল হামলায় আগুন ধরে যায় একটি জ্বালানি কেন্দ্রে। নিহত হয়েছে ৫ ইসরায়েলি, আহত অন্তত ১২। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। মিসাইল হামলা হয় বন্দর আব্বাস লক্ষ্য করেও। রীতিমতো বজ্রের গতিতে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানছে একের পর এক ইরানি মিসাইল। এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত হানতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মাঝে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA প্রকাশ করে এসব ভিডিও। ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ইরান, কিন্তু তারপরেও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার রাতের হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা। ইরানের দাবি এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র। ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বড় একটি অংশ। এর পাশের আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে ৩ ইসরায়েলির। এর আগে ইরানের জ্বালানি ক্ষেত্রগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাহরান তেল মজুত কেন্দ্রের। এই মজুত কেন্দ্র থেকেই জ্বালানি সরবরাহ করা হয় রাজধানী তেহরানে। পাশাপাশি হামলার শিকার হয় ইরানের প্রতিরক্ষা দফতরও। এর পাশাপাশি হামলা চালানো হয় বন্দর আব্বাসেও। ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ধ্বংস করা হবে ইরানের প্রতিটি স্থাপনা।
তেহরান পর্যন্ত পৌঁছানোর পথ আমরা পেয়ে গেছি। আয়াতুল্লাহ প্রশাসনের প্রতিটি ভবন স্থাপনা আমরা ধ্বংস করব। ইরানের পরিকল্পনা 20,000 মিসাইল তৈরি করা, সেই সাথে পারমাণবিক অস্ত্র, কিন্তু আমরা সেটি হতে দেব না। এর আগে ইরানের নাতানজ এবং ফোর্দো পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের হামলায় ইসরায়েলি ভূখণ্ডের চিত্র মনে করিয়ে দেয় বিধ্বস্ত গাজার দৃশ্য। তেহরানের ছোড়া মিসাইলে বদলে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের নকশা। ধ্বংস হয়েছে অনেক বাড়িঘর, স্থাপনা। হামলার ভয়াবহতায় চরম আতঙ্কিত ইসরায়েলিরা। হামলায় বিধ্বস্ত এক সময়ের সাজানো গোছানো শহর। পাখির চোখে ধারণ করা ধ্বংসযজ্ঞের এই দৃশ্য গাজার নয়, বরং ইসরায়েলের। গত 1.5 বছরের বেশি সময় ধরে চলা তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকারই যেন প্রতিচ্ছবি দেখছে ইসরায়েলিরা। গেল শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 চালায় তেহরান। ছোড়া হয় মুহুর্মুহু মিসাইল। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকা। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলে। বেসামরিক এলাকায় রকেট এসে পড়েছে। আসলেই বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছিল। হামলার ব্যাপকতায় বিস্মিত ইসরায়েলিরাও। কখনো ভাবতেই পারেননি এমন ধ্বংসযজ্ঞ দেখতে হবে তাদেরকেও। স্থানীয়দের কাছে হামলার মুহূর্তগুলো যেন দুঃস্বপ্নের মতো। সাইরেনের আওয়াজ শুনেছিলাম। শোনামাত্র শেল্টারের দিকে দৌড় দেই। আমরা যাওয়ার সাথে সাথে বিকট বোমার আওয়াজ শুনতে পাই। খুবই ভয় পেয়েছিলাম। শুধু আবাসিক স্থাপনায় নয়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ধ্বংস করে দেয়া হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির যে কোনো স্থাপনায় আঘাত হানতে সক্ষম ইসরায়েল, এমন দাবি করেছে আইডিএফ। বিমান হামলার সময় দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ধ্বংস করা হয় এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফের দাবি, অনেকটা স্বাধীনভাবেই ইরানের আকাশে উঠছে তাদের যুদ্ধ বিমান। 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে ড্রোন। ইরানের আকাশ প্রতিরক্ষা লক্ষ্য করে চলছে একের পর এক ইসরায়েলি হামলা। বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস করা হয় একের পর এক রাডার এবং মিসাইল সিস্টেম। অপারেশন রাইজিং লায়নের শুরুতেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করে ইসরায়েল। রাজধানীর পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা এবং পারমাণবিক কেন্দ্রগুলোর আশেপাশে থাকা প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল। প্রথম ধাক্কাতেই ধ্বংস করে দেওয়া হয় ইরানের প্রতিরোধ সক্ষমতা। শুরুতে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতে আকস্মিক হামলা চালানো হয়। এ কারণে আমরা সফল হয়েছি। আমাদের ফাইটার জেটগুলো প্রায় 2.5 ঘন্টা ধরে তেহরানের আকাশে উড়েছে। তেহরান জুড়ে 40টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় আমাদের ফাইটার জেটগুলো। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এই অবস্থায় ইসরায়েলি হামলা ঠেকাতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইরান। তেল আবিবের দাবি, ইরানের যে কোনো স্থানে এখন হামলা চালানোর সক্ষমতা রাখে আইডিএফ। পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত এখন স্বাধীনভাবে অভিযান চালানো সম্ভব। এই অঞ্চলে হামলার পথে এখন আর কোনো বাধাই নেই। ইরানের আকাশে এখন কোনো বাধা ছাড়াই যুদ্ধবিমানগুলো উঠতে পারছে। একই সাথে আকাশপথে শত্রুদের উপর নজর রাখছে ড্রোন। 24 ঘন্টায় গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের কাজ করে যাচ্ছে সেগুলো। ইরানের আকাশ প্রতিরক্ষার মধ্যে রয়েছে রাশিয়ার S-300, টর M1, বাভার ও খোরদাদের মতো এয়ার ডিফেন্স সিস্টেম। তবুও কেন হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হলো দেশটি? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ সর্বোচ্চ 300 কিলোমিটার। ইসরায়েল আরও বেশি দূরপাল্লার মিসাইল দিয়ে আকস্মিক হামলা চালায়। একই সাথে প্রতিরক্ষা কার্যক্রমের বিষয়ে সঠিক গোয়েন্দা তথ্য ইসরায়েলকে আরও বেশি সহায়তা করে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডবেও অপরিবর্তিত দেশটির পারমাণবিক সক্ষমতা। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, নাতানজ পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলেও সচল রয়েছে ইরানের দ্বিতীয় বৃহত্তম ফোর্দো পারমাণবিক কেন্দ্রের কর্মসূচি। ফলে ইসরায়েলি হামলার প্রধান উদ্দেশ্য যা ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সমূলে ধ্বংস করা, সেই মিশনে সফল হয়নি তেল আবিব।
অপারেশন রাইজিং লায়নের শুরুতেই ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র নাতানজে হামলা চালায় ইসরায়েল। এরপর আঘাত হানা হয় ফোর্দো নিউক্লিয়ার প্ল্যান্টে। তেল আবিবের দাবি ছিল এই হামলায় ইরান তার পারমাণবিক সক্ষমতা হারাবে। নেতানিয়াহু প্রশাসন বলছে হামলার কারণে তেজস্ক্রিয় দূষণ দেখা দিয়েছে নাতানজে, ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত এই নাতানজ পারমাণবিক স্থাপনাটির ভূগর্ভে আছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজে ব্যবহৃত হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিন। তবে ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পিত এই ভয়াবহ হামলার পরও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ভিন্ন কথা। দাবি, তেল আবিবের মিসাইল কিংবা ড্রোনে কেবলমাত্র অবকাঠামোগত ক্ষতি হয়েছে তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোর। অবকাঠামোগত ক্ষতি সারিয়ে নিতে পারলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যেতে পারবে ইরান। Can Israel destroy Iran's nuclear weapons program fully? No. ইসরায়েল কি ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস করতে পারবে? উত্তর হলো না। তবে তারা এই প্রকল্পের কাজকে কিছুটা পিছিয়ে দিতে পারে, কারণ জ্ঞান কখনো ধ্বংস করা যায় না। But the knowledge is hard to take away. গণমাধ্যমগুলো বলছে নাতানজের কিছুটা ক্ষতি হলেও ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রটির ক্ষতি করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। দেশটির কোম শহর থেকে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে ভূগর্ভস্থ এই পারমাণবিক কেন্দ্রটির অবস্থান। স্থাপনাটিকে একসময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হলেও পরে এটি দেশটির পরমাণু কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ফোর্দোতে হামলা হলেও তা এড়িয়ে যাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে পারমাণবিক স্থাপনাটির কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা। ফোর্দোকে অকেজো করতে প্রয়োজন ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম, যাকে ডাকা হয় মাদার অফ অল বোম হিসেবে। আর ইসরায়েলের সমরভান্ডারে এই বোমা না থাকায় বিশ্লেষকরা মনে করছেন তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে বহু কাঠখড় পোড়াতে হবে তেল আবিবকে। অতীত থেকেও দেখা যায় ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা দেশটির পারমাণবিক কর্মসূচির দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি করতে পারেনি। ২০১০ সালে নাতানজে স্টাক্সনেট সাইবার অ্যাটাকে অকেজো হয়েছিল হাজার হাজার সেন্ট্রিফিউজ। তবে এত বড় সাইবার অ্যাটাকও ইরান ২ বছরের মধ্যেই সামলে নিয়েছিল। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান, আর তাই দেশটির পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতেই ইরানে এত ব্যাপক আকারে হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহ, হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এই হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে যাওয়া ইরানের সক্ষমতাকে গুঁড়িয়ে দেয়া। গেল বছর ইরানে 2 দফায় হামলা চালায় ইসরায়েল, যাতে নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া, কুদস ফোর্সের কমান্ডার রেজা জাহিদি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তবে গেলবারের তুলনায় এবারের অভিযান অনেকটাই ব্যাপক। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন এই মুহূর্তে এত বড় পরিসরে হামলা চালালো ইসরায়েল? তেল আবিব শুরু থেকে দাবি করে আসছে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। তেহরান অন্তত 9টি পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে। দেশটিকে নিবৃত্ত করতেই এ হামলা। ইরানের পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি। সেই হুমকি আমরা মুছে দিতে চাই, তাই আমাদের মুক্তি নিশ্চিত করার জন্য এই অভিযান। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পরমাণু সক্ষমতা এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করাই মূল লক্ষ্য ইসরায়েলের, যাতে ভবিষ্যতে ইসরায়েলের জন্য কোনো হুমকিতে পরিণত না হতে পারে ইরান। I know there is a lot of talk goes on that এটা শুধু ইরানের নিউক্লিয়ার পারমাণবিক বোমাকে ইসরায়েল হতে দিবে না এবং সে কারণে এই অ্যাটাক। নো, ইট ইজ নট জাস্ট পারমাণবিক বোমা, ইট ইজ ইরানস entire defense that Israel is after. And যেভাবে করে ইসরায়েল ইরানকে অ্যাটাক করেছে গতকালকে, তা প্রমাণ করে যে ইয়েস, দ্যাট ইজ হোয়াট ইট হ্যাজ ডান। 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলি নিরাপত্তার গাফিলতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এরপর থেকেই সবচেয়ে হুমকি ইরানকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে ইসরায়েল। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, হামাস এবং হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ইরানের সক্ষমতার বড় অংশ হিসেবে বিবেচিত হতো এই গোষ্ঠীগুলো। সেই সুযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান তার সিনিয়র কমান্ডারদের পাশাপাশি লেবাননে হিজবুল্লাহ এবং গাজায় হামাস নেতাদের হারিয়েছে। এই পক্ষগুলো নীতি নির্ধারক হিসেবে বিবেচিত ছিল ইরানের জন্য। ইরান রাইট নাও দে হ্যাভ বোথ দ্য ডোমেস্টিক ইস্যু অ্যান্ড দেয়ার রিজিওনাল proxy powers are very, very weak after last 20 months of fighting that is going on in Gaza.
চলতি সপ্তাহে IAEA ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, তবে তাতে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে এমন কিছুই বলা হয়নি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে এমন শঙ্কা জানিয়ে বিশ্লেষকরা বলছেন, শুধু জ্বালানি তেল নয়, এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের দামেও, যা ভোগাবে বাংলাদেশকেও। তারা বলছেন, যুদ্ধ অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আমদানি রপ্তানি বাণিজ্য। আশঙ্কা আছে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আশা কমে যাওয়ারও। শুক্রবার ইরানের উপর ভয়াবহ হামলার ঘটনায় যুদ্ধের সূত্রপাত। তারপর থেকেই চলছে হামলা পাল্টা হামলা। পরমাণু শক্তিধর দুই দেশই যুদ্ধ চালিয়ে যেতে অনড় অবস্থানে। তাই শঙ্কা, ইসরায়েল ইরান যুদ্ধের ফলে চলমান অস্থিরতা আরও বাড়তে পারে। এমনকি তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। এ যুদ্ধের প্রভাবে প্রথম দিন থেকেই জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্ববাজারে। এ অবস্থা অব্যাহত থাকলে ভোগ্যপণ্যের দামও বাড়বে। ফলে ভুগতে হবে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোকে। ফলাফল বিঘ্নিত হবে রপ্তানি বাণিজ্যও। ইরানে বা মধ্যপ্রাচ্যে যখন কোনো যুদ্ধ হয় তখন তেলের দাম বেড়ে যায়। এর কারণে দেখা যাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। দাম বেড়ে গেলে আমাদের লজিস্টিক কস্ট হাই হয়ে যাবে, আমাদের র মেটেরিয়ালসের কস্ট বেড়ে যাবে। একটা ইনফ্লেশন বা একটা রিসেশন ইকোনমিতে দেখা যাবে আমাদের মেইন মার্কেট ইউরোপে এবং আমেরিকাতে, যেটার জন্য দেখা চাহিদাও কমে গেছে। মানে এটা আসলে একমুখী না, এটা আসলে বহুমুখী একটা ইম্প্যাক্ট পড়ে। সামগ্রিকভাবে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি, তেলের দামের বৃদ্ধি, কমোডিটি প্রাইসের বৃদ্ধি, এই যে শিপিংয়ের কস্ট ইত্যাদি মিলে বাংলাদেশের আমদানি রপ্তানির উপরে এটার একটা বড় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা এখন থেকে যাবে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংকট দীর্ঘমেয়াদী হলে সমস্যা হবে পণ্য পরিবহনেও। বাড়বে ব্যয়, সংকট দেখা দেবে কন্টেনারেরও। যখন নাকি ওই এলাকাগুলোর থেকে দূর দিয়ে যেতে হয় তখন কন্টেনার বেশিরভাগ সময় তার সিতে কাটাইতে হয়। ফলে একে যেমন কন্টেনারের খরচ বাড়ে, আরেকটা জিনিস যেটা দেখা যায় যে কন্টেনার শর্টেজ হয়ে যায়। তো কন্টেনার যখন শর্টেজ হয় তখন কন্টেনারের দাম আরও বাড়ে। তো এটা হলো আমাদের একটা বড় সমস্যা হয় যে তখন সময় বেশি লাগে এবং খরচটা বেড়ে যায়। একটা যেটা বাংলাদেশের জন্য হবে সেটা হলো যে বড় বড় যেসব জাহাজ যেগুলো এই মিডল ইস্টের এইসব কানেক্টিভিটি দিয়ে যেত, তারা আফ্রিকার নিচে দিয়ে আসে, 2 সপ্তাহের মতো দেরি হয়, প্রায় $1 মিলিয়ন মতো সেখানে ভাড়া বাড়ে। সো বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রেও এটার একটা বিরূপ প্রভাব পড়বে। যুদ্ধের প্রভাবে কমতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মসংস্থান, তাহলে কমবে রেমিটেন্সও। কিছুটা স্বস্তিতে থাকা বাংলাদেশের অর্থনীতির সামনে তাই নতুন ঝুঁকি। রেমিটেন্স প্রবাহ যদি কম আসে তাহলে আমাদের অভ্যন্তরীণ যে চাহিদাটা চাঙ্গা হয় রেমিটেন্সের টাকাটা আসার ফলে, সেটার উপরে বিরূপ প্রভাব পড়বে। রিজার্ভস, সেটার উপরে চাপ বাড়বে। টাকার বিনিময় হার, এটার ফলে যদি অবনমন হয় তাহলে আমদানিকৃত মূল্যস্ফীতি বেড়ে বর্তমানের মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। সুতরাং সব কিছুই আমাদের অর্থনীতির জন্য নেতিবাচক একটা প্রভাব নিয়ে আসবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবই এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক শিল্প প্রতিষ্ঠান। ইরান ইসরায়েল যুদ্ধকে তাই মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সময়, কাজ আর দূরত্ব কখনো কখনো বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে যায় শত শত মাইল দূরে। কিন্তু দূরত্ব কি কমাতে পারে ভালোবাসার ওজন? বাবার ভালোবাসা, বাবার জন্য অপেক্ষা কখনো কমে না। বাবা দিবসে সেসব না বলা অনুভূতির গল্প বলছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয় ও মোহাম্মদ জিম। আজমিরা খন্দকার হিমি কর্মের সুবাদে থাকেন যুক্তরাষ্ট্রে। তার বাবার প্রতিটা বেলা পার হয় অপেক্ষার সাথে সমঝোতা করে। এবার তার অপেক্ষার পালা আনন্দের সাথে সখ্যতা করেছে, কারণ প্রায় 13,000 কিলোমিটার দূরের দেশ থেকে ছুটে এসেছে তার রাজকন্যা। এখন তাদের পুরোটা সময় কাটছে বাবা আর কন্যার ভালোবাসা চিত্রে। যখনই আমি দেখি যে মানে বাবার সাথে কাউকে, এই জিনিসটা যেন তখন আমাকে বেশি ফিল করি যে আমার বাবা আমার সাথে নাই। ওরা 4 জন মানে সেম ট্রিটমেন্ট করে আমার জন্য। ওই ছোটটা কাছে থাকে,
হিমির মতো ভালোবাসার কাছে দূরত্ব তুচ্ছ হয়েছে আবিরেরও। কর্পোরেট ব্যস্ততার ফাঁকে আবির খোঁজেন বাবাকে, ফোনের ভরসাতেই সেই আবেগের তেষ্টা মেটায়। যত ব্যস্ততায় থাকি বাবাকে ফোন দিই, কাজকর্মের কথা জিজ্ঞেস করি, সে কাজকে ভালোবাসে, তো সবসময় তাকে কাজ নিয়ে জিজ্ঞেস করি যে আব্বা এই কাজ করছেন কিনা, এই কাজটা করছে, এটা খুশি হয় আসলে। ওদিকে 200 কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে অপেক্ষায় থাকেন আবিরের বাবা। সন্তান আর বাবার মাঝে দূরত্ব কেবল স্ক্রিনের, মনের নয়। একটু মনে কষ্টই লাগে, আমি খাচ্ছি একটা জিনিস, সে খাচ্ছে না, সে খাচ্ছে একটা জিনিস, আমি খাচ্ছি না, তারও কষ্ট লাগে, আমারও কষ্ট লাগে। ছেলে মেয়ে যদি নিজে যা খাচ্ছি, আল্লাহ যা করে, আল্লাহ যা বরাতে রাখে সেটাই খাই। কেবল আবির খান নয়, কর্ম, পড়াশোনা কিংবা জীবনের প্রয়োজনে অনেককেই বাবার থেকে দূরে থাকতে হয়। তবু তাদের মনে থাকে বাবার প্রতি টান, ভালোবাসা। বাবা মাঝে মধ্যেই কল দিয়ে যখন অনেক ধরনের খোঁজখবর নেয়, তখন অনেক মিস করা হয়। করোনার প্রথম দিকে আমি অসুস্থ ছিলাম অনেক, আমি রাতে ঘুমাইছিলাম, বাট বাবা দেখলাম যে পায়ে প্রচুর পরিমাণে পাঞ্চ, মানে পা টিপতেছে, মাথায় হাত দিয়ে দেখতেছে জ্বরের কি অবস্থা, তার ভিতরে একটা ছটফটানি ভাব আমি দেখতেছিলাম। মানে এটা এখন ফিল করতেছি, তখন ফিল করতে পারি না। সবাই বাবাকে নিয়ে ঘুরতে যায়, তখন আমার ইচ্ছা হয় আমি বাবাকে নিয়ে ঘুরতে যাই, কিন্তু সেই সুযোগটা পাই না। কিছু সন্তানের সুযোগ হয় বাবার কাছেই থাকার, কিন্তু যান্ত্রিক জীবনের ব্যস্ততা তাদের মাঝেও তুলে দেয় যোগাযোগের দেয়াল। কর্মব্যস্ততার পরে বাসায় ফিরলে যখন সন্তান বাবাকে কাছে পায়, একসাথে সময় কাটায়, তাতেই যেন ছোট্ট শিশুর পৃথিবীটা পূর্ণ হয়ে ওঠে। আমি গান পছন্দ করি, আমার বাবাও গান পছন্দ করে। আমি তার সাথে বিভিন্ন আর্টিস্টের বিভিন্ন হচ্ছে গিয়ে সিঙ্গারের গান নিয়ে আলোচনা করি। যেহেতু আমি বাবার সঙ্গে অনেক ফ্রেন্ডলি ছিলাম, আবার ওর সঙ্গেও আমি অনেকটা ফ্রেন্ডলি থাকারই চেষ্টা করি। বন্ধু খুনছুটি হচ্ছে, ইয়ে হচ্ছে, ও রাগ করতেছে, আমিও দেখাচ্ছে ওকে অনেক ইয়ে করছি, এরকম আছে ফ্রেন্ডলি অনেক। সময়ের দূরত্ব ভালোবাসাকে আলাদা করতে পারে না। শুধু বাবা দিবসে নয়, প্রতিদিনই বাবার সাথে সন্তানের যোগাযোগ হোক কথোপকথন। জীবন আর জীবিকার প্রয়োজনে যেসব ছেলে থাকে শহরে, তাদের বাবারা শত কিলোমিটার দূরে। বাবা কাছে নেই, কিন্তু চারপাশে তাকালেই দেখা মেলে অসংখ্য সংগ্রামী বাবাদের, যাদের দেখলেই শ্রদ্ধায় অবনত হয় মাথা। তাদের ভালো মন্দ আর সুখ দুঃখের খবর নিলেই খানিকটা হলেও মেটে বাবাকে কাছে না পাওয়ার খেদ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল আজহার ছুটি শেষে অফিস আদালত খুলছে আজ। কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তে ঢাকায় ফিরেছেন অনেকে। ভোর রাত থেকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদযাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে স্বজনদের সাথে ভালো সময় কাটানোর কথা জানান অনেকে। তারা বলেন ছুটির এই সময়টা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাচ্ছে। তবে সদরঘাটে নেমে বাসায় ফিরতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হয়েছে। সিএনজি, অটোরিকশা সহ গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন তারা। খুবই আনন্দ সহকারে গিয়েছি, যাওয়ার পথেও কোনো ঝামেলা হয় না, আলহামদুলিল্লাহ। আসার পথেও কোনো ঝামেলা হয় না। অন্য বারের চেয়ে এবার অনেকটা নিরাপত্তা সহকারে যেতে পারছি। বরিশালে গেছি, বরিশাল থেকে ভালোভাবে ফিরে আসছি। আর এখানে লঞ্চটার খুব ভালো আর রাত 9টায় আসছে, ভালোই হয়েছে। আসা দিন নেই, ভালোই। এই বছরে ভালো কাটতে আসে, বুঝছেন, সামনে আরো ভালো যাইবে। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে আজও ঢাকামুখী যানবাহনের চাপ দেখা যাচ্ছে। ধীর গতিতে চলছে গাড়ি। দর্শক, এ বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সেখানে রয়েছেন। রুবেল, মহাসড়কে যান চলাচলের কি অবস্থা দেখছেন? হাইওয়ে পুলিশের তৎপরতা চোখে পড়েছে কিনা? ইসরাত, আসলে সকালে একটু গাড়ির পর্যাপ্ত চাপ থাকলেও ধীরগতি থাকলে এখন কিন্তু একদম পুরো প্রায় ফাঁকা হয়ে গেছে, কারণ সকল যানবাহন কিন্তু চলে গেছে সেতু পার হয়ে। দেখতে পারবেন আমি রয়েছি ঠিক যমুনা সেতুর ঠিক পশ্চিম পার যে গোলচত্বর, সেই গোলচত্বর এলাকাতেই। অর্থাৎ আজকে গাড়ি পর্যাপ্ত যানবাহনের চাপ রয়েছে, তারপরে কিন্তু আজকে যানজট নেই, যে কারণে আজকে ধন্যবাদ দিতে হয় এখানকার হাইওয়ে পুলিশকে এবং জেলা পুলিশকে এবং সেনাবাহিনীকে। আসলে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং সেনাবাহিনী, তিনটি বাহিনীর যৌথভাবে কিন্তু আসলে তারা মহাসড়কে কাজ করা, মানে যৌথভাবে কাজ করার কারণে কিন্তু আজকে মহাসড়কে তেমন একটা যানজট নেই বললে নেই। আসলে দেখতে পাবেন পর্যাপ্ত যানবাহন আছে, কিন্তু যানজট নেই। সকালে একটু গাড়ির চাপ থাকার কারণে ধীরগতি ছিল, কিন্তু সেটি কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু শেষ হয়ে গেছে, যে কারণে কিন্তু আজকে অনেকটাই স্বস্তি ফিরেছে মহাসড়কে। যে সড়কটিতে গতকাল আসে এখানে 4টি লেন জুড়েই পর্যাপ্ত যানজট ছিল, সেই জায়গাটিতে আজকে দেখতে পাবেন একদম নীরব এবং খুবই সহজে কিন্তু যানবাহনগুলো চলাচল করতে পারছে। এবং আজকে কিন্তু যাত্রীর সংখ্যাও অনেকটাই কমে গেছে। গতকাল যে পরিমাণ
বাড়তি চাপ ছিল সেটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি না। তবে উত্তরবঙ্গ থেকে সকল যে সকল যানবাহনগুলো কিন্তু আজকে খুবই সহজে যেতে পারছে। তার একটি মাত্র কারণ সেটি হচ্ছে গতকাল রাত থেকে কোনো প্রকার ঢাকা থেকে যে ছোট ছোট ফিটনেসবিহীন যে যানবাহনগুলো ছিল সেগুলো কিন্তু সেতু পারাপার হতে দেয়নি, যে কারণে কিন্তু আজকে এই স্বস্তিটি ফিরেছে মহাসড়কে। এই জন্য কিন্তু আসলে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তারা আসলে কাজ করার কারণেই মূলত কিন্তু আজকে এই মহাসড়কের স্বস্তিটি আমাদের দেখা সম্ভব হচ্ছে। তবে এখন পর্যন্ত মহাসড়কে যে পরিস্থিতি রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের পর্যাপ্ত চাপ বাড়বে, সেদিকে প্রশাসনের প্রচুর তৎপরতা থাকবে এবং আজকে তেমন একটি যানজট কিংবা এখানকার ধীরগতি সেটি হয়তো বা আর হবে না, এমনটা কিন্তু জানিয়েছেন এখানকার যারা যমুনা পশ্চিম থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন যে আজকে গাড়ির পর্যাপ্ত চাপ থাকলেও কোনো প্রকার যানজট কিংবা ধীরগতি হয়তো বা আর হবে না। ধন্যবাদ আপনাকে রুবেল। বগুড়ার 7ম শ্রেণীর মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় শাকিল আহমেদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার শহরের ফুলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত জিতু সহ দুজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এদিকে আটক জিতুকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনদের আহাজারি। বগুড়া শহরের শিববাটি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন রিকশা চালক শাকিল আহমেদ। স্বজনরা জানায় বেশ কিছুদিন ধরেই তার 7ম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী জিতু ইসলাম। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে আবার প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় শাকিল। এতে ক্ষুব্ধ হয়ে তার উপর হামলা চালায় জিতু সহ 10 থেকে 12 জন। উদ্ধার করে হাসপাতালে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাই তখন বলছে যে ভাই আপনি তো বয়সে অনেক বড়, ও কেবল ছোট, কেবল কিনা 7-এ পড়ে, কিভাবে তারপরেও কেন বাসা থেকে তুলে নিয়ে যায় আমার ভাইকে মার্ডার করলো। আমি চাই এসব লোকদের ফাঁসি হোক। এ ঘটনায় অভিযুক্ত জিতু সহ 2 জনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সেই ঘটনার সাথে জড়িত কিনা। আটককৃত জিতু জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে জিম্মি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনরা। সিন্ডিকেটের বাইরে কোনো অ্যাম্বুলেন্স চলতে পারে না। মরদেহ ও রোগী পরিবহনে গুনতে হয় 2-3 গুণ বেশি ভাড়া। এই চক্রকে সুবিধা দিতে অচল ফেলে রাখা হয়েছে সরকারি 5টি অ্যাম্বুলেন্স। বছরের পর বছর এই অনিয়ম চললেও দেখার জন্য কেউই নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মায়ের মৃত্যুর পর মরদেহ ফেনীতে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতে গিয়ে সিন্ডিকেটের কবলে পড়েন ছেলে। ভাড়া 4000, কিন্তু গুনতে হয় 11000 টাকা। তার মতো অন্যদের অভিজ্ঞতাও তিক্ত। 3 জন যাই গাড়ি লাগবে, আমাদের লাগবে কত লাগবে 10,000, তো ভাড়া গান তুললে 3500। আমার মা মারা গেছে, কিভাবে মানে নন এটা তো আমরা বুঝিয়েন না। একজনকে ম্যানেজ করে এখান থেকে 1500 টাকা দিয়ে লাশ আপনার মেডিকেলের বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে গিয়ে আরেকটা গাড়ি ঠিক করে আমরা চকরিয়াতে নিয়ে যাই। এই ভুক্তভোগীকে অনুসরণ করতে থাকি। দেখা যায় 4 থেকে 5 ঘন্টা চেষ্টার পরও কোনো অ্যাম্বুলেন্স ফেনীতে যেতে রাজি নয়, কারণ সিন্ডিকেটের বাইরে কেউ অ্যাম্বুলেন্স ঠিক করতে পারে না। কোনো চালক রাজি হলে চলে অত্যাচার, হুমকি। সিন্ডিকেটটা কিসের? আমার কোশ্চেনটা হচ্ছে এটা, মানে আমি কেন ওদের থেকে গাড়ি নিতে হবে, কেন আমি বাইরে গাড়ি এখানে আনতে পারবো না? আমার পেশেন্ট মারা গেছে, মৃত্যু যারা মৃত্যু হয়েছে তাদেরকে নাকি তাদের গাড়ি ছাড়া বের করতে দিবে না, কেন দিবে না? এটা এখানে বলে সিন্ডিকেট আছে, এই অ্যাম্বুলেন্স ড্রাইভাররা আমাদেরকে বাধা দেয়। আমরা এখান থেকে বাইরে যে রুগী আনতে পারবো না, বাইরের মানুষও এখান থেকে রুগী আনতে পারবে না। আমাদের নেওয়া নিষেধ আর কি, আমরা আনতে পারি কিন্তু নিতে পারবো না। আপনারা বাইরের কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেন না কেন? বাইরে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে মানে রুগী নিতে পারে না, কিছু নিতে পারে না। কেন? এটা আমাদের অফিসে জান। প্রাইভেট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে সুবিধা দিতে অচল ফেলে রাখা হয়েছে সরকারি 5টি অ্যাম্বুলেন্স। ক্যামেরা দেখে ভুক্তভোগীদের অনেকে তুলে ধরেন সিন্ডিকেটের হয়রানি। এখানে গাড়ি ছাড়া বাইরে গাড়ি হবে না। তো আমি বলছি এই সিন্ডিকেটটা কি মেডিকেলের সাথে সম্পৃক্ত? মেডিকেলের সাথে সম্পৃক্ত থাকলে ওনাদের নামটা বলে। বাহিরের কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার এখানে আসলে তাদেরকে মারধর করা হয়, আর নয়তো বা তাদেরকে যাইতে দেয় না, গাড়িটা এখানে অফেন আটকে রাখে। এখানে মেডিকেলের লোকও জড়িত আছে। চট্টগ্রাম মেডিকেলের সামনে থাকে প্রায় 250 অ্যাম্বুলেন্স। ভাড়ার তালিকা থাকলেও তা মানে না মালিক সমিতি। রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আদায় করে 3-4 গুণ বেশি ভাড়া।
আসলে সিন্ডিকেট না, এখানে সিন্ডিকেট বলতে কিছু নাই। আমি আজকে চাইলে আমরা আজকে ভেঙে দিতে পারি, এখানে আমার লাভ সত্য নাই, কমিটির লাভ সত্য নাই, আমরা কোনো চাঁদাবাজি করি না। ভাড়ার ক্ষেত্রে এগুলো তো আমরা ভাই সবাই যাতে কথা আলাপ আলোচনা করেই তো ভাড়াগুলা মারা হয়। সবার এত অভিযোগের পরও সিন্ডিকেটের হয়রানি বন্ধে নেই কার্যকর উদ্যোগ। আমরা সিন্ডিকেট করে রাখি নাই, ওইটা আপনার করছে যে সরকারের নির্দেশে করে দিয়ে গেছে। আগে মেয়র যিনি ছিল উনি করে দিয়ে গেছে, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ওই নিয়মেই চলতেছে। এটা অবৈধ অ্যাম্বুলেন্স যেগুলো আমার এখানে ভিতরে পার্কিং, এগুলো আমরা ঘন ঘন অভিযান চালাবো। 1 ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর আমার আনসার পুলিশ যারা আছে, আমার হাসপাতালের স্টাফ যারা আছে, এদেরকে দিয়ে আমি রেড করাবো, অভিযান চালাবো, এখান থেকে এগুলো বের করে দিব। প্রিয়জনহারা অসংখ্য রোগীর অসহায়ত্বের সুযোগ নিয়ে গলা কাটা দাম আদায় করেন এসব অ্যাম্বুলেন্স সিন্ডিকেটরা। এ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ যেন নির্বিকার। তাই সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুরো সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি রোগী ও স্বজনদের। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পটুয়াখালীর বাউফলে হাত বাড়ালেই মিলছে মাদক। কিশোর থেকে বৃদ্ধ প্রায় সবাই আসক্ত বিভিন্ন মাদকে। সম্প্রতি উপজেলায় ছড়িয়ে পড়েছে নতুন জাতের ইয়াবা 999। বিষাক্ত মাদকটি উপজেলার অলি গলিতে মিললেও কিছুই জানে না পুলিশ বা প্রশাসন। নগরায়নের যুগেও পটুয়াখালীর বাউফলে গ্রামীণ পরিবেশের ছোঁয়া, গাছপালা দিয়ে ঘেরা উপজেলায় সবুজের সমারোহ। যদিও মুদ্রার উল্টো পিঠ ভয়াবহ। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বিগত বছরগুলোয় মাদকদ্রব্যের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই উপজেলা। শুধু একটি কল দিলেই হাতের মুঠোয় সব ধরনের মাদক। হোম ডেলিভারি হচ্ছে, এটা আমার বর্তমানে উঠতে বয়সী ছেলেপেলে এসব বেশি গ্রহণ করতেছে। যারা বিক্রেতা এদের কখনো পতন হয় না, এরা যে আসলে চলে বলে কৌশলে এদের ব্যবসা চলতে থাকে। যারা যখন ক্ষমতা আসে তাদেরকে ম্যানেজ করে চলার মাধ্যমে তাদের আসলে আর পতন হয় না, তারা সব সময় আসলে রাজত্ব করে যাচ্ছে। কিশোর কিশোরী বয়সী যারা আছেন তারা আসক্ত হয়ে পারিবারিক কলহল তৈরি হচ্ছে। সম্প্রতি সেই পালে হাওয়া দিয়েছে নতুন ইয়াবা 999। বিষাক্ত এই মাদকের ছড়াছড়ি গোটা বাউফলে। দাম কম ও সহজলভ্য হওয়ায় আসক্ত হয়ে পড়ছে তরুণ সমাজ। তবে কিছুই জানে না প্রশাসন। এই ধরনের কোনো বিষয়গুলো আমাদের নজরে এখন আসে নাই। ইয়াবার উপরে 3টা লাইন, আগে তো অনেক WB বা এই ধরনের লেখা থাকতো, ওয়াই লেখা থাকতো, এখন 3টা লাইন লেখা আছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও 999 যেন নতুন নাম। 999 সম্পর্কে আসলে আমি আগে জানতাম না, আপনার কাছ থেকে খবর পেলাম। তো এই সম্পর্কে আমি এলাকায় খোঁজ খবর নেবো। আমি যদি এরকম কিছু হয় আমি অভিযান অবশ্যই চালাবো। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কঠোর নজরদারির দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুড়িগ্রামে ঘটছে একের পর এক ভিজিএফের চাল বিক্রির ঘটনা। অভিযোগ, জনপ্রতিনিধিরাই চালের স্লিপ বিক্রি করে দিচ্ছেন পাইকারদের কাছে। খাদ্য সহায়তার তালিকায় আছে সচ্ছল ব্যক্তিদের নামও, যারা কখনোই চাল উত্তোলন করেন না, অথচ তাদের স্লিপে তুলে নেওয়া হচ্ছে বিনামূল্যের সরকারি চাল। অন্যদিকে তালিকাভুক্ত প্রকৃত দরিদ্ররা পাচ্ছেন না খাদ্য সহায়তা। ভিজিএফের চালের জন্য দরিদ্র মানুষের দীর্ঘ সারি। জনপ্রতি বিনামূল্যে 10 কেজি চালের জন্য ঘন্টার পর ঘন্টা গরমে দাঁড়িয়ে। কুড়িগ্রামের একাধিক ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় সরকারি চাল। কিন্তু প্রকৃত অর্থেই যাদের বিনামূল্যের চাল প্রয়োজন, তাদের তুলনায় তালিকায় সচ্ছল ব্যক্তিদের নামই বেশি। সরাসরি ইউনিয়ন পরিষদে না গেলেও তাদের নামে উত্তোলন করা হচ্ছে চাল। বিজেপি কার্ডের যে মাল দিছে আমার নামও বলে আছে, আমি তা জানি না এবং মাল আমি কোনোদিনও তুলিনি। আমার এই ভিজিএফ এর কার্ডের কোনো প্রয়োজন নেই। এখানে কিভাবে নাম আসলো আমি নিজেও তা জানি না। এই নাম দেওয়াতে আমার সম্মানে অনেক ঘাটতি হয়েছে। ভিজিএফ এর কার্ড প্রাপ্য তাদের না দিয়ে আমাদের মতো সচেতন নাগরিকদের নাম দিয়ে তারা এটা উত্তোলন করতেছে। অন্যদিকে মূল উপকারভোগীরা 10 কেজির বদলে পেয়েছেন 8 থেকে 9 কেজি চাল। অনেকে আবার তালিকায় নাম থাকার পরও পাননি খাদ্য সহায়তা। অভিযোগ, পাইকারদের কাছেই বিক্রি করে দেওয়া হচ্ছে চালের স্লিপ। তারা সেসব চাল উত্তোলন করে মজুত করছেন গুদামে। রোজার মধ্যে বিজেপি 8 কেজি চাল পেয়েছি, আর পাই নাই। স্লিপগুলো জনগণ না দিয়ে চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয় এরা সবগুলো বিক্রি করছে পাইকারদের কাছে। পাইকাররা এখানে স্লিপের মাল কিনতেছে, এটা দেখার পর আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম, তারা বলছিল চেয়ারম্যান এবং মেম্বারের কাছ থেকে স্লিপ কিনছে তারা।
অভিযোগের ভিত্তিতে সন্তোষপুর ও বলদিয়া ইউনিয়নের 2টি গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। জব্দ করে ভিজিএফের 25 টন চাল। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, উপকারভোগীরা বিক্রি করেছেন নিজেদের স্লিপ। চেয়ারম্যান বিক্রি করছে না কোনো মেম্বার বিক্রি করে থাকে, যদি সে মেম্বারকে নিয়ে এসো, কয় না আমরা মেম্বারদের কাছে কিনি নাই, আপনি তো ওটা নাই, আপনি বিক্রিও করেন না, কিন্তু মেম্বারদের কাছে আমরা কেউ কিনি নেই, সাধারণ জনগণের মাঝে আমরা স্লিপগুলো কিনছি। ত্রুটিপূর্ণ তালিকার কারণে চাল বিতরণ বন্ধ রেখেছে প্রশাসন। জড়িতদের বিরুদ্ধে মামলার পাশাপাশি শাস্তির কথা জানান ইউএনও। মজুতজাত করা কিছু আমরা চাল পেয়েছি এবং সেটা উদ্ধার করেছি। চালের পরিমাণ আনুমানিক 200 বস্তা এবং এটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এটা আদালতে মামলা চলমান থাকবে, পরবর্তীতে দোষী সাব্যস্ত হয়ে বিচারের আওতায় আসবে। চাল বিতরণে অনিয়ম রোধে নির্ভুল তালিকা তৈরির দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দক্ষিণ পশ্চিমের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটে মন্দাভাব চলছে। ঈদের পর দ্বিতীয় হাটও জমেনি। চামড়া কিনতে আসেনি ঢাকাসহ বিভিন্ন জেলার ট্যানারি মালিকরা। চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। এজন্য বড় চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট, ট্যানারি মালিকদের অসহযোগিতাকেও দুষছেন তারা। ঈদের পর দ্বিতীয় হাট। প্রথম দিনের তুলনায় চামড়া উঠেছে কয়েক গুণ। তবু কেন যেন স্বস্তি নেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটে। সরবরাহ বাড়লেও বেচাকেনা নামমাত্র। তার উপর মিলছে না সরকার নির্ধারিত দাম। মানভেদে গরুর চামড়া বিকোচ্ছে 200 থেকে 800 টাকায়। ছাগলের চামড়ার দর ঠেকেছে তলানিতে, সর্বসাকুল্যে মিলছে 30 টাকার মতো। দরপতনের জন্য ট্যানারি মালিক, আড়তদারদের সিন্ডিকেটকে দুষছেন ফরিয়া আর মৌসুমী ব্যবসায়ীরা। 1300, 1100 এই যে রেট আমরা মোবাইলে দেখি আমরা মাল কিনলাম 600, 700, 800, এখন বেশি 400, 300, 600, 700, 800 টাকা মাল কিনে বেচা হচ্ছে। এতে এই লবণের টাকা উঠবে না। আমার লাইভে আমি এরকম চামড়ার ডস আমি আগে কখনো দেখিনি। ঢাকা, কুষ্টিয়া, নাটোর, ঈশ্বরদী, পাবনা এই সমস্ত ব্যাপারীগুলো রাজারহাটে আসছে না কেন? এরা স্থানীয় ব্যাপারীগুলো ইনারা খুব চাপে চামড়া কিনছে আমাদের কাছ থেকে। যদিও আড়তদাররা বলছেন ভিন্ন কথা। জানান এখনও রাজারহাটে আনাগোনা শুরু হয়নি ঢাকাসহ বিভিন্ন জেলার ট্যানারি মালিকদের। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় ব্যাহত নগদ লেনদেন, তার উপর পাওনা টাকা আদায় না হওয়ার খড়গে ব্যবসায়ীদের পুঁজিতে রয়েছে মন্দাভাব। কোম্পানি এর ঈদের আগেও যে রেটে কিনছে, এখনো সেই একই রেটে কিনছে, কিন্তু সরকার যে রেট করছিল ওই রেটে হচ্ছে না বেচা কিনা। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে এরা ট্যানারি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে। এই বছর কোনো যোগ সাধক না থাকার কারণে এই অবস্থা। ট্যানারি মালিকদের যে পরিমাণ আসার কথা ছিল তাদের কোনো তারা এখন পর্যন্ত ব্যাংক লেনদেন যেহেতু হচ্ছে না, যার কারণে আসতে পারে নাই। গতবারও এই সময়ে ব্যাংক চালু থাকার কারণে ট্যানারি মালিকদের অনেক প্রতিনিধি রাজারহাটে চামড়া ক্রয় করেছে। রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী এবার কেবল 20,000 চামড়ার হাত বদল হয়েছে, যে সংখ্যা গেল বছর ছিল লাখেরও বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ইসরায়েলের পক্ষ হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির ইয়াজেদ শহর থেকে আটক করা হয় তাদের। কর্তৃপক্ষ জানায় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি এবং তথ্য ইসরায়েলের কাছে পাচার করে তারা। এসব তথ্য তুলে দেওয়া হতো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে। তারই ভিত্তিতে ইরানে হামলা চালায় ইসরায়েল। শুক্রবার ভোররাত থেকে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই আলোচনায় দেশটিতে ইসরায়েলি গুপ্তচর এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে তীব্র নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার 50 মিনিটের ফোনালাপ হয় এই দুই বিশ্বনেতার। সংঘাত বেড়ে যাওয়ার ঝুঁকিতে তখন গভীর উদ্বেগও প্রকাশ করেন পুতিন, জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে পরিস্থিতির অবনতির আশঙ্কাজনক পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে দুই নেতা ইঙ্গিত দিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইউক্রেন ইস্যুতে পুতিন বলেন, 22 জুনের পর কিয়েভের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছে মস্কো।
ট্রাম্পও দ্রুত যুদ্ধের অবসান দেখতে চান বলে জানিয়েছেন। ফোন কল শেষে মার্কিন প্রেসিডেন্টকে ৭৯তম জন্মদিনের শুভেচ্ছা জানান পুতিন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় সেখানে যুদ্ধবিমান সহ নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য, জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, শুক্রবার সকালে যখন স্পষ্ট হয় যে ওই অঞ্চলের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, তখনই প্রস্তুতি শুরু করে ব্রিটিশ বাহিনী। তিনি আরও জানান, ব্রিটিশ ঘাঁটি থেকে পাঠানো হয়েছে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী বিমান, পাঠানো হবে আরও যুদ্ধবিমান। এদিকে ইসরায়েল ইরান উত্তেজনার বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন স্টারমার। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুতর উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা এবং উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন তারা। খেলার খবর। বাফুফের মিট দ্য প্রেসে হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। অনুষ্ঠান শেষে যমুনা টেলিভিশনকে শাহিন জানান, ক্যাবরেরার মতো অযোগ্য কোচকে তিনি 18 কোটি মানুষের দাবির প্রেক্ষিতে সরাতে চান। এদিকে বাফুফের সদস্যদের সঙ্গে আলোচনা করে হ্যাভিয়ার ক্যাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ করতে চান সভাপতি তাবিথ আওয়াল। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ক্যাবরেরার পদত্যাগ চাচ্ছি। গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনার মঞ্চে কথা বলার সুযোগ পেয়ে বোমা ফাটালেন বাফুফের কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। ন্যাশনাল কমিটির সদস্য হিসাবে আমি ক্যাবরেরাকে কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা, এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। থ্যাংক ইউ এভরিবডি। অনুষ্ঠান শেষে যমুনা টেলিভিশনের জানতে চাওয়া হেড কোচ হাভিয়ার ক্যাবরেরার উপর কেন এই ক্ষোভ। সিঙ্গাপুরে ম্যাচ লস করার পরে মানুষের যে অনুভূতি, আমার নিজের আমি 2 দিন ঘুমাইতে পারিনি। আমার এত খারাপ লাগছে যে টোটালি টেকনিক্যালি এই কোচের অযোগ্য একটা কোচের পারফরমেন্সের অভাবে, আবার তার টেকনিক্যালের ব্রেনের অভাবে আজকে এই ম্যাচটা আমরা সিঙ্গাপুরের সাথে হারছি, যার প্রেক্ষাপটে আজকে বলার একটা সুযোগ ছিল। আমি এই জন্য আমার মতামত প্রকাশ করছি। নির্ভীকভাবে যে কোচের পদত্যাগ চালেন এই জনসম্মুখে, কোচের কোন কোন জিনিসগুলোতে আসলে ঘাটতি আছে, আপ টু দ্য মার্ক না বলে মনে হয়েছে আপনার? কোচের টোটালি একটা অযোগ্য কোচ। আপনি দেখেন 3.5 বছরের মতো এই কোচ অ্যাপয়েন্টেড, বাট তাতে কোনো আউটপুট নাই। তাকে আমরা যে পরিমাণ স্যালারি দিচ্ছি, স্যালারি অনুযায়ী তার থেকে কোনো কাজ পাচ্ছি না। সো তাকে কেন আমি রাখবো? আমার তো রেজাল্ট দরকার। সভাপতি তাবিথ আওয়ালকে ব্যক্তিগতভাবে কোচের বিষয়ে বলতে পারতেন শাহিন, কিন্তু প্রেস মিটে কেন বলতে হলো তাকে? তাহলে কি বাফুফের সদস্যদের মধ্যে চলছে কমিউনিকেশন গ্যাপ? যদিও ক্যাবরেরা বিষয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করেই বাফুফে সভাপতি নেবেন সিদ্ধান্ত। যে ব্যক্তি একটা কমেন্ট করেছে সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই একজন মেম্বার, সো দেয়ারফর ইটস অ্যান ইন্টারনাল ম্যাটার। তো আমি আমার মেম্বারদের সাথে এবং কমিটি মেম্বারদের সাথে ইন্টারনালি ডিসকাস করে নিব যেটা করণীয়। 2026 সালের মার্চ পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হাভিয়ার ক্যাবরেরা। তার আগে তাকে বরখাস্ত করলে দিতে হবে বেতনের পুরো টাকা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।